আচ্ছা, আর মনে হচ্ছে কেউ জয়েন করছেন, আমি স্টার্ট করে দিচ্ছি। আমার স্ক্রিনটা ফার্স্ট শেয়ার করছি। হ্যাঁ, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখো। হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, আমার একটা ডকুমেন্টেশন মোটামুটি বানানো আছে, ঠিক আছে? আমি এইটাকে শেয়ার করে দেবো। তোমরা এটা থেকে একটু কিছু পড়তে পারো, বা সব থেকে ভালো তো বই ফলো করবেই। আর কিছু নোটস আমার এখানে বানানো আছে, ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ। আমি এটাকে তোমাদের গ্রুপে শেয়ার করে দিচ্ছি। কিংবা একটা কাজ করব, এটাকে শেয়ার না করে আমি তোমাদেরকে এটাকে একটু ভালো ফরম্যাটে করে দেবো, ফরম্যাটিং করবো। এটা মোটামুটি করা আছে, অতটা গোছানো নেই, ঠিক আছে? একটু ভালো ফরম্যাটে করে তোমাদেরকে নেক্সট ক্লাসে দিয়ে দেবো। এইটাকে আমি দিচ্ছি না, ছেড়ে দাও। আচ্ছা, কে কে আছো একবার মোটামুটি আমি দেখে নিই। আচ্ছা, বিটেক থেকে কে কে আছো একবার বলে দাও তো আমাকে। প্রিয়াম আছো? প্রিয়ম ঘোষ। হ্যাঁ, আর সুমিত আছো? আমি আজ স্বরাজ আছে? হ্যাঁ, আর কে আছে বিটেক থেকে? স্যার দেবজ্যোতি বর্মন। আচ্ছা, ঠিক আছে, দেবজ্যোতি বর্মন। আর ঠিক আছে, মোটামুটি বিটেক থেকে তাহলে অনেক কম অ্যাটেন্ডেন্স তো। বাকিরা সব কোথায়, কতজন আছে? টোটাল 18 জন মাত্র। ঠিক আছে, যাই হোক। আচ্ছা, যদিও আমি ক্লাসের রেকর্ডিং দিয়ে দেবো, আর আমি মোটামুটি অ্যাটেন্ডেন্সের সব স্ক্রিনশট নিয়ে রাখছি। তো যারা ক্লাস রেগুলার বেসিসে করবে না তারা কিন্তু ভালো মতো পরে প্রবলেম হবে, ঠিক আছে? তো সেটা মাথায় রেখে সবাই ক্লাস করে, আর যারা ক্লাস করছে না ওদেরকেও একটুখানি মেসেজটা দিয়ে দেবে। আর ঠিক আছে, অর্ঘ জয়েন করেছে না? অর্ঘ আছে, ওকে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, পায়েল জয়েন করেছো? পায়েল তো তুমি অনলাইনেই করছো তাহলে, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, আমি একদম বেসিক ইন্ট্রোডাকশন থেকে শুরু করছি। আচ্ছা, বিটেকের যারা আছো তারা একবার বলো তো তোমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখনো কী কী হয়েছে? প্রিয়াম বলো তো। সি আর পাইথন। হ্যাঁ, সি আর পাইথন। পাইথন আর কি? সি। আচ্ছা, আর জাভা এখনো তোমাদের তোমাদের হয়নি, তাই তো? পাইথন তোমাদের আমার এখানে করেছিলে না? না স্যার, আমাদের সিটা এখানে করেছিলাম, সি আর সিটা করেছিলে, সিটা করেছিলে। আচ্ছা আচ্ছা, এইচটিএমএল। সি আর এইচটিএমএল করেছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে ঠিক আছে, তোমাদের এবার যে এটা জাভাটা করানো হচ্ছে, ঠিক আছে? তো আমাদের আগের দিন আমি বলেছিলাম, আগের দিন তো তোমরা ছিলে না, বিসিআর এরা ছিল, বলে দিয়েছিলাম যে আমাদের খুব শর্ট টার্মের মধ্যে কমপ্লিট করতে হবে, মোটামুটি সামনের মাসের 16 তারিখের মধ্যে তোমাদের এক্সাম দিয়ে একদম সার্টিফিকেট রেডি করতে হবে, ঠিক আছে? তো সেই জন্য একটু ফাস্ট করাবো। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। সবার প্রথম আমাদের একটুখানি হিস্ট্রি জানতে হবে জাভার ব্যাপারে, যেগুলো তোমার কিছু ইন্টারভিউ রিলেটেড কিছু কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে? তার মধ্যে ইম্পর্ট্যান্ট জিনিস কি, ফার্স্ট হচ্ছে জাভার ডেভেলপার হচ্ছে জেমস গসলিং, নামটা মনে রাখবে। জাভা ডেভেলপার হচ্ছে জেমস গসলিং, যেটা ওই 90s নাগাদ স্টার্ট করেছিল সান মাইক্রোসিস্টেম থেকে। কোম্পানির নাম ছিল, ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এগুলো, কোম্পানির নাম ছিল সান মাইক্রোসিস্টেম। আর যখন এটা ফার্স্ট লঞ্চ হয়েছিল তখন এটার নাম জাভা ছিল না, এটার নাম ছিল ওক, ঠিক আছে? আর আর ইভেন বেশ কিছু বছর, আমার মনে হয় লাস্ট, এখানে ডেটটা লেখা আছে 2010 অবধি,
2010 অবধি সান মাইক্রোসিস্টেমই এটাকে পুরো ম্যানেজ করতো। 2010 অনওয়ার্ডস ওরাকেল এই জাভাটাকে হ্যান্ড ওভার নিয়ে নিল। ঠিক আছে, মানে এখন তোমরা জাভা যদি ডাউনলোড করতে যাও তোমাকে বেসিক্যালি ওরাকেলের সাইট থেকে ডাউনলোড করতে হবে। তাহলে তোমরা যদি বাস গুগলে সার্চ করো ডাউনলোড জাভা, এখানে java.com-ও আছে, সেখান থেকেও করতে পারো, বা oracle.com-এ যে সাইটটা আছে এখান থেকে করতে পারো, কারণ ওরাকেল হচ্ছে প্যারেন্ট কোম্পানি। ঠিক আছে, আগে sun.com বলে একটা সাইট ছিল, এখন জানি না সেই সাইটটা কোম্পানি তো আছে নিশ্চয়ই, কিন্তু জাভাটা ওদের কাছে এখন আর নেই। এই যে সানটাই এখন ওরাকেলে চলে এসছে। ঠিক আছে, ঠিক আছে, মানে সানের কিছুই আর নেই। যাই হোক, তাহলে এখন আলটিমেটলি তোমার জাভা যদি ডাউনলোড করতে হয় ফার্স্ট হচ্ছে তোমার ওরাকেল থেকে গিয়ে ডাউনলোড করে নেবে। আর কিছু জিনিস আমাদের এখানে দরকার, সেগুলো আমি একটু বলে দিই, তারপরে আমরা প্রোগ্রামিং শুরু করব। সেটা হচ্ছে আগে তোমাদের জানতে হবে জাভা কিভাবে কাজ করে। ম্যাকের ক্ষেত্রেও একই সেম, তুমি ওই জাভাটা ডাউনলোড করবে, ওখানে গিয়ে ম্যাকের ভার্সনটা আলাদা পাবে। ঠিক আছে, ওটাকে ডাউনলোড করে তুমি ইউজ করতে পারবে। ঠিক আছে। কেউ এসছে দেখা যাচ্ছে না। এক মিনিট জাস্ট। আচ্ছা, তাহলে আমি একবার ওরাকেল থেকে গিয়ে ডাউনলোড করে দেখি। আমার যদি ডাউনলোড করা আছে, আমি জাস্ট তোমাদের জন্য ডাউনলোড লিঙ্কটাতে যাচ্ছি। ডাউনলোড জাভা সার্চ করো, ওরাকেলের সাইটটাতে ঢোকো। এই দেখো জাভার এখানে ডাউনলোডের মধ্যে তুমি তিনটে অপশন পাবে, লিনাক্স, ম্যাক ওএস আর উইন্ডোজ। ঠিক আছে, যদি কেউ লিনাক্স ইউজ করো এখান থেকে ডাউনলোড করবে, যদি কেউ ম্যাক ইউজ করো তাহলে ম্যাকের এখান থেকে ডাউনলোড করবে, আর যদি কেউ উইন্ডোজ ইউজ করছো তাহলে উইন্ডোজ এখান থেকে ইউজ করবে। ঠিক আছে, এবার এটা তোমাদের চয়েস মতো তোমরা দেখে নেবে। এবার তার উপর এখানে দেখো কিছু নাম লিখতে বলছে, জেডিকে 26, জেডিকে 25। জেডিকে জিনিসটা কি সেটা আমাদের জানতে হবে। দেখো জাভা তোমাকে যখন ডাউনলোড করবে, বেসিক্যালি আমাদের ডাউনলোড করতে হয় জেডিকেটা। জেডিকে হচ্ছে কি জাভা ডেভেলপমেন্ট কিট। ঠিক আছে, বেসিক্যালি এই জেডিকের মধ্যেই তোমার জাভা প্রোগ্রামিংয়ের যা রিকোয়ারমেন্ট লাইব্রেরি আছে, যা স্ট্রাকচারাল যা ইচ্ছা ডিবাগিং টুলস আছে, সব এর মধ্যেই দেওয়া আছে। ঠিক আছে, তাহলে তোমাকে ফার্স্ট জেডিকেটা ডাউনলোড করে নেবে। এবার জেডিকের বেশ কিছু ভার্সন আছে এখানে, যেমন আমি কত পাচ্ছি জেডিকে 21, 25 আর 26। তাহলে অবভিয়াসলি লেটেস্ট হচ্ছে 26, তাহলে এটাই ডাউনলোড করবো আমরা। ঠিক আছে, বা কারোর যদি খুব ওল্ড জেনারেশনের সিস্টেম থাকে তাহলে হয়তো তাকে লেটেস্ট ভার্সনটা সাপোর্ট নাও করতে পারে, সেক্ষেত্রে হয়তো তাকে পুরোনো ভার্সন ডাউনলোড করতে হবে। তো সেটা দেখে তোমরা ডাউনলোড করে নেবে। এবার এই জেডিকের মধ্যে কি থাকে, জেডিকের মধ্যে বেসিক্যালি জেডিকেটা হচ্ছে কি করে, একটা এর মধ্যে জেভিএম বলে একটা জিনিস থাকে। এই যে জেভিএম, জেভিএম হচ্ছে ফুল ফর্ম হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিন। এটাই জেডিকের মধ্যেই থাকে। ঠিক আছে, জেডিকে কি জাভা ভার্চুয়াল মেশিন। এটা কি করে, তোমার কম্পিউটারে একটা ভার্চুয়াল একটা প্ল্যাটফর্ম তৈরি করে যেখানে তোমার জাভা প্রোগ্রামগুলো রান করতে পারবে। ঠিক আছে, আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে জেআরই। জেআরই অলমোস্ট একই কাজ করে, একটু আলাদা ওয়েতে, সেটা বলে দিচ্ছি। জেআরইর কাজ হচ্ছে, জেআরই মানে হচ্ছে জাভা রান টাইম এনভায়রনমেন্ট। মানে এইটা হচ্ছে জাভা প্রোগ্রাম রান করার জন্য যা যা জিনিস রিকোয়ারমেন্ট আছে সেই রান টাইম এনভায়রনমেন্টটা ক্রিয়েট করেছে জেআরই। আর ওর যে ইনস্ট্রাকশনটা দেয় বা স্পেসিফিকেশন যেগুলো থাকে সেই জিনিসগুলো থাকে জেভিএম এর মধ্যে। ভালো করে বোঝো,
জেভিএম হচ্ছে কি জাভা ভার্চুয়াল মেশিন, সেটার মধ্যে কি থাকে, সেটা অ্যাকচুয়াল যে প্ল্যাটফর্ম নয়, সেটা হচ্ছে বেসিক্যালি কিছু স্পেসিফিকেশনস দেওয়া আছে ওখানে, ঠিক আছে, মানে ওটা জাস্ট ভার্চুয়াল একটা মেশিন, ওটা কিন্তু অরিজিনাল কিছু নয়, ওটার মধ্যে যে স্পেসিফিকেশন দেওয়া আছে যে কিভাবে কিভাবে জাভা কাজ করবে বা প্ল্যাটফর্মে কি কি লাগবে, সফটওয়্যার ডিটেলস, এই সমস্ত স্পেসিফিকেশনগুলোর মধ্যে থাকে। আর একটা যেটা থাকে জেআরই, জেআরই হচ্ছে জাভা রান টাইম এনভায়রনমেন্ট, মানে এই প্ল্যাটফর্মটা অ্যাকচুয়াল তোমার জাভা প্রোগ্রামটাকে রান করবে, আর তার জন্য তার যা ইনবিল্ট লাইব্রেরিজ থাকে বা অন্যান্য যা টুলস থাকে সেগুলো সব এই জিআরইর মধ্যে ইনক্লুডেড থাকে, ঠিক আছে। তো জেআরই জেভিএম একসাথে মিলেই কাজ করে, অলমোস্ট একই জিনিস, খালি জেভিএম হচ্ছে স্পেসিফিকেশনস আর জিআরই হচ্ছে অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে। আমার এই নোটের মধ্যে এখন লেখা আছে, আমি এই নোটটাই শেয়ার করবো তোমাদের, কিন্তু একটু ভালোভাবে একটা ফরম্যাটে বানিয়ে নিই, ঠিক আছে, বানিয়ে নিয়ে তোমাদেরকে শেয়ার করবো। তো এই এখানে আমার দেখো লেখাই আছে জেআরইটা হচ্ছে কি ইমপ্লিমেন্টেশন অফ জেভিএম উইথ লাইব্রেরিজ, মানে জেভিএম এর যে স্পেসিফিকেশন দেওয়া আছে সেই হিসাবে এটাকে ইমপ্লিমেন্ট করা, আর জেভিএম হচ্ছে জাস্ট স্পেসিফিকেশন, আর এই সমস্ত জিনিসগুলো থাকছে কোথায়, জেডিকে এর মধ্যে। এবার জেডিকে এর মধ্যে কি আর একটা অ্যাডিশনাল জিনিস থাকে, সেটা হচ্ছে কি তোমাকে একটা ওখানে ডেভেলপমেন্ট, মানে এই জেআরই আর জেভিএম কি করছে, এরা খালি প্রোগ্রামটাকে রান করছে, শুধু রান করার এনভায়রনমেন্ট ওটা ক্রিয়েট করছে, কিন্তু জেভিএম বা জিআরই দিয়ে তুমি কিন্তু প্রোগ্রামে কোনো ডেভেলপমেন্ট করতে পারবে না, তোমাকে যদি প্রোগ্রাম লিখতে হয়, ডিবাগ করতে হয়, এগুলো তুমি করতে পারবে না। তোমার কাছে প্রোগ্রাম রেডি আছে, কম্পাইল করা আছে, এখন তুমি জেভিএম আর জিআরই এর মধ্যে চালাতে পারবে, বেসিক্যালি জিআরইর মধ্যে চলবে, কিন্তু প্রোগ্রামটা যখন তুমি লিখবে, কম্পাইল করবে, এই সমস্ত জিনিসগুলোর জন্য কিন্তু আমাদের ডেভেলপমেন্ট কিট দরকার, ঠিক আছে। তো তো তোমরা বেসিক্যালি যারা জাভা ডেভেলপমেন্ট করবে তারা কি করবে, জেডিকে ডাউনলোড করবে, আর জিআরইটা কখন লাগে, বেসিক্যালি জেভিএম জেডিকে এর মধ্যে জিআরই থাকছেই, কিন্তু তোমার যদি ধরে নাও কোনো ক্লায়েন্টকে তুমি প্রজেক্টটা ডেলিভার করবে, তাকে তো আর ডেভেলপমেন্ট করতে হবে না, সে জাস্ট প্রজেক্টটা রান করবে, তো সে নর্মাল জিআরই ডাউনলোড করে ইনস্টল করলেই তার কিন্তু রান করবে, তার পুরো জেডিকে এর প্যাকেজ গোটা ডাউনলোড করার দরকার নেই, ঠিক আছে। কিন্তু তোমাদের কিন্তু জেডিকেটাই দরকার, কারণ তোমরা এখানে কোডিং করবে, কম্পাইল করে রান করবে, পুরো জিনিসটাই তোমাদের দরকার। আচ্ছা, এবার আরেকটা জিনিস এখানে আমার রিকল, এটা হচ্ছে আমাদের যেই এইটা করলাম আমরা বেসিক্যালি জেডিকে বা জিআরই যাই করলাম, আলটিমেটলি আমার কিন্তু সিস্টেম রেডি হয়ে গেল, কিন্তু এইটা হচ্ছে কি আমাদের একটা প্ল্যাটফর্ম, যেখানে আমরা আমাদের সমস্ত টুলসগুলো দিয়ে দিচ্ছে, ডেভেলপমেন্ট করার জন্য যে টুলস আছে সেই জিনিসগুলো দিয়ে দিচ্ছে, কিন্তু এখানে আমাকে কোডিং লিখতে গেলে আমরা কিভাবে লিখবো, আমাকে তখন নোটপ্যাডের মধ্যে কোডিং লিখতে হবে, আর রান করার জন্য এদের যা কমান্ড দিয়েছে সেগুলো দিয়ে রান করতে হবে, তো এই ব্যাপারটা একটু আবার কমপ্লেক্স হয়ে যাবে, করলে করাই যায়, কোনো অসুবিধা নেই, মানে তুমি নোটপ্যাডে নর্মালি কোডিংগুলো করে তুমি এই জেডিকের মধ্যে কিছু কমেন্ট আছে, সেই কমেন্টগুলো দিয়ে তুমি রান করে নিতে পারো। তো এটা হচ্ছে আমাদের একদম বেসিক একটা ওয়ে, কিন্তু আমরা কি করি আমাদের কাজের সুবিধার জন্য আমরা এইটার উপর একটা আইডি ইউজ করি। তোমরা অলরেডি যারা পাইথন করেছো, যারা সি করেছো, দেখেছো আমরা সেই প্রোগ্রামিংগুলোতেও কিছু না কিছু আইডি ইউজ করেছিলাম। আইডি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেখানে আমরা প্রোগ্রামগুলো লিখি, ঠিক আছে। প্রোগ্রামগুলো লিখবো কেন, আমি কি বললাম, আমরা নোটপ্যাডে লিখেও জেডিকে দিয়ে রান করতে পারি, কোনো আইডি দরকারই নেই, কিন্তু আমি যদি চাই যে না একটু সুন্দরভাবে জিনিসটাকে করবো, ঠিক আছে, তখন কি হচ্ছে আমার একটা আইডি দরকার, ঠিক আছে। যেমন ছোট্ট একটা এক্সাম্পল ধরো না, তোমরা ধরে নাও একটা মেসে ভাড়া থাকছো, ঠিক আছে, একটা নতুন মেস ভাড়া নিয়েছো, তাহলে তুমি কি করবে, তুমি মেস ভাড়া নিয়ে তুমি গিয়ে মাটিতে বিছানা পাত্র পেতে শুয়ে পড়তে পারো চাইলে, কিংবা তুমি যদি একটুখানি সুন্দরভাবে করতে চাও তাহলে কি করতে হবে, তোমাকে কিছু ফার্নিচার কিনতে হবে, কিছু খাট রাখলে একটা ধরো আলমারি লাগবে, বা যদি রান্না বান্না করতে যাও তাহলে কিছু অল্প কিছু তোমার ইউটেন্সিলস লাগবে। তাহলে কি এই জিনিসগুলোর জন্য ধরে নাও তোমাকে যে প্যাকেজটা দিচ্ছে, নর্মালি ওটা ছাড়াও তুমি কাজ করতে পারছো, তুমি তো আরামসে শুতে পারো, হোটেলে খেতে পারো, করতে পারো, কিন্তু তোমার এই যে লাইফস্টাইলটা একটু সুন্দর করার জন্য তোমার যে প্যাকেজটা লাগছে, এই প্যাকেজটা যে দিচ্ছে সে হচ্ছে আইডি,
ঠিক আছে, মানে এখানে আইডির কি কাজ হবে, এই আমাদের একটু কোডিংয়ে হেল্প করে দেবে। আমরা নোটপ্যাডে কোডিং লিখলে কি হবে, নর্মালি লিখে যাচ্ছি, আমরা কোনো হেল্প পাবো না, মানে কিছু ভুল লিখলে আমি বুঝতে পারবো না কি ভুল হচ্ছে। কিন্তু এখানে কি হবে, এ তোমাকে লাল রং করে দেখিয়ে দেবে। হ্যাঁ, অবভিয়াসলি আমরা নোটপ্যাডে লিখলেও কম্পাইল করবো যখন, তখন বুঝতে পারবো, তখন আমাকে এরর দেখাবে ঠিকই। কিন্তু এখানে কি হবে, এখানে আমরা প্রোগ্রাম লিখতে লিখতে আমরা দেখতে পাবো, আচ্ছা আমি এই জায়গাটা ভুল লিখছি, ওই জায়গাটার সাথে সাথে লাল হয়ে যাবে। ঠিক আছে, তো এবার এইরকম টাইপের বিভিন্ন রকম আইডি আছে। জাস্ট আচ্ছা, তো ফার্স্ট তোমরা কি করলে, জেডিকে ইনস্টল করলে। ফার্স্ট কিন্তু জেডিকে ইনস্টল করতে হবে, তারপরে তুমি এবার তোমার নিজের হেল্পের জন্য কোনো একটা আইডি ইনস্টল করতে পারো। এবার আইডি কি, মার্কেটে প্রচুর রকমের আইডি আছে, তার মধ্যে আমরা একটা খুব লাইট ওয়েট আইডি ইউজ করব, সেটা হচ্ছে ব্লুজে। বা তোমাদের যদি কারোর ভিএস কোড ফেভারিট হয়ে থাকে, ভিএস কোড ইনস্টল করতে পারো, কারণ ভিএস কোডটা অনেকেই ইউজ করে, কারণ ভিএস কোডের মধ্যে প্রচুর ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। তো মানে ওদের কিছু তোমার প্লাগইনস ইনস্টল করে দিলেই কিন্তু ওখানে যে কোনো ল্যাঙ্গুয়েজই সাপোর্ট করে যায়। তো এবার যদি কারো ভিএস কোড ফেভারিট হয়ে থাকে তো ভিএস কোড করতে পারো। ব্লুজে তো একদম লাইট ওয়েট আছেই। তো এর ছাড়াও তোমার যা লাইব্রেরি মানে আইডি দরকার সেটা ইনস্টল করতে পারো। কিন্তু যখন তুমি ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করতে যাবে তখন আমাদের নর্মালি এইগুলো ইউজ হয়, নেটবিনস বা এক্লিপস কিংবা ইন্টেলিজে, এরকম টাইপের বেশ কিছু আইডি আছে। ঠিক আছে, এবার বলতেই পারো যে ইন্ডাস্ট্রিতে এগুলো কেন ইউজ হয়, আমরা কেন ব্লুজে করছি। ঠিক আছে, কারণ আমি কি বললাম একটু আগে, আইডি হচ্ছে কি তোমাকে একটু তোমার লাইফস্টাইলটাকে আর একটু ভালো করে দেবে, মানে আমি আর একটু সুন্দরভাবে কোড লিখতে পারবো, আমাকে কিছু জিনিসপত্র ইজি করে দেবে। ঠিক আছে, এবার ধরো তুমি একটা মেস ভাড়া নিচ্ছ, তুমি তাহলে কি করবে, ওই একটা কিছু বেসিক প্যাকেজ নেবে যেখানে তোমার ওই খাট আলমারি সালমারি সব চলে আসবে, তুমি কোনো দোকানে গিয়ে সেই জিনিসগুলো কিনে এনে সেট আপ করে নিলে। কিন্তু খানিকক্ষণের জন্য ভাবো তোমার তুমি হচ্ছে কোনো একজন বড় বিজনেসম্যান, ঠিক আছে, বড় বিজনেসম্যান, তোমার মোটামুটি 2-3 হাজার টাকা কোটি 3,000 কোটি টাকা তোমার ধরে নাও মান্থলি টার্ন ওভার, এরকম টাইপের একজন বিজনেস। তো তুমি তো তখন আর নিশ্চয়ই ওই রকম সেট আপে থাকবে না, তখন তুমি যে তোমাকে যদি কোনো একটা ঘর নিতে হয় তুমি নিশ্চয়ই সেখানে কিছু একটা হাইফাই সেট আপ করবে যেখানে তোমার লাইফস্টাইলটা আরও ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো বেসিক্যালি নেটবিনস বা এক্লিপস এগুলো কি করে, তোমার প্রোগ্রামিংয়ের স্কিলটাকে আরও ইজি করে দেয়। কেন, ওরা অনেক কিছু রেডিমেড দিয়ে দেয়। তুমি তো একটা উইন্ডো বানাবে, একটা উইন্ডো ডিজাইন করতে যাচ্ছ, তোমাকে একটা উইন্ডো ডিজাইন ওর বাই ডিফল্ট করে দিয়ে দেবে। তুমি একটা বাটন লাগাতে যাচ্ছ, এখন আমরা যদিও সেই লেভেলে কোডিং করব না, উইন্ডো ডিজাইন করা, বাটন করানো, বা কারণ আমরা বেসিক লেভেলেই করব, কিন্তু যখন তুমি অ্যাডভান্স পার্টে কোডিং করতে যাবে তোমার একটা বাটন বানাতে হবে। নেটবিনসের মধ্যে জাস্ট বাটনটাকে, বাটন ওখানে দেওয়া আছে, বাটনটাকে ড্র্যাগ করে তোমার ফর্মের মধ্যে টেনে দিলেই বাটন হয়ে যাবে, তোমার কোডিংও করতে হবে না, কিছুই না। হ্যাঁ, এবার তার মধ্যে তোমার যা কোডিংয়ের চেঞ্জেস থাকে সেগুলো মানে অর্ধেক কোডিং তোমাকে ইনবিল্ট ওরা করে দিয়ে দেবে। তো যার জন্য তোমাকে ইন্ডাস্ট্রি লেভেলে এই জিনিসগুলো ইউজ হয়। কিন্তু আমরা নর্মাল আমাদের কাজের জন্য ব্লুজে ইউজ করি, কারণ আমরা এই ছোটো কাজ করবো, আমাদের অত হাইফাই এনভায়রনমেন্ট দিয়ে দরকার নেই। ঠিক আছে, তাহলে তোমরা কি কি ইনস্টল করছো, ফার্স্ট হচ্ছে জেডিকে ইনস্টল করছো, নেক্সট হচ্ছে যে কোনো একটা আইডি ইনস্টল করবে যেই আইডি তোমার পছন্দ। ঠিক আছে, তো আমরা এখানে বেসিক্যালি ব্লুজেটা ইউজ করবো। ঠিক আছে, এগেন ব্লুজেরও তোমার সমস্ত রকম ভার্সন পেয়ে যাবে। ব্লুজে ডাউনলোড করতে যাবে যখন, এইটারও দেখো উইন্ডোজ, ম্যাক, উবুন্টু, আদার্স বিভিন্ন রকম ভার্সন আছে। তো যার ম্যাক দরকার ম্যাক নিয়ে নেবে, যার উইন্ডোজ দরকার উইন্ডোজ নিয়ে নেবে, যার উবুন্টু মানে লিনাক্সের মধ্যে চলে আসছে, যে লিনাক্সের মধ্যে যাচ্ছিস তার লিনাক্সে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এই গেল আমাদের বেসিক ইন্ট্রোডাকশন। এই অবধি কারোর কিছু প্রবলেম আছে সেট আপ নিয়ে থাকলে আমাকে বলতে পারো। हेलो सर। হ্যাঁ বলো। गुड इवनिंग सर। হ্যাঁ, গুড ইভিনিং বলো।
স্যার আমার একটা কোশ্চেন আছে, এখানে লেখা আছে না প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট হ্যাঁ, প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট, জেভিএম রাইট। জেভিএম এর হ্যাঁ, প্ল্যাটফর্ম হ্যাঁ। ডিপেন্ডেন্ট মানে তো ক্লিয়ার আচ্ছা, করুন স্যার। প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট মানে হচ্ছে তোমার যেই এই যে আমরা এইমাত্র জেভিএম ডাউনলোড করতে গিয়ে দেখলাম না, ডাউনলোড জাভাও লিখতে পারো, জেভিএমও লিখতে পারো, বা জেভিএম না, আমি জেডিকে লিখবো অ্যাকচুয়ালি, জেডিকে। ঠিক আছে, আমরা যখনই জেডিকে ডাউনলোড করতে যাবো, আমার এই যে আসছে না লিনাক্স, ম্যাক, উইন্ডোজ, এইগুলো হচ্ছে বেসিক্যালি এক একটা আলাদা আলাদা প্ল্যাটফর্ম। লিনাক্স একটা প্ল্যাটফর্ম, ম্যাক একটা প্ল্যাটফর্ম, উইন্ডোজ একটা প্ল্যাটফর্ম। ঠিক আছে, এবার প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট মানে হচ্ছে কোনো একটা জিনিস, ধরে নাও কিছুই না, একদম সিম্পল একটা লজিক বলছি, তুমি তোমার মা বাবার ওপর ডিপেন্ডেন্ট, তাই না? এখন তোমরা সবাই যারা আছো তোমাদের মা বাবার ওপর ডিপেন্ডেন্ট, মা বাবা বা গার্জেন যেই আছে, তোমরা হচ্ছে তোমার গার্জেনের ওপর এখন ডিপেন্ডেন্ট। ঠিক আছে, মানে তোমরা ধরো এই ট্রেনিং করছো, তাহলে ফিজটা কার কাছে নিচ্ছ? নিশ্চয়ই গার্জেনদের কাছে চাইছো। তোমরা আজকে বিরিয়ানি খেতে ইচ্ছে করলো তোমার, তুমি কার কাছে টাকা চাইবে? গার্জেনদের কাছে চাইবে। তোমার কোথায় ঘুরতে যেতে ইচ্ছা করলো, পারমিশন কার কাছে নেবে? ঠিক আছে, তার মানে তোমরা এখন কিন্তু কারোর ওপর ডিপেন্ডেন্ট। সে যদি তোমাকে এখন ছেড়ে দেয় যে যা খুশি করে বেড়া, তোমরা কি নিজের মতো চলতে পারবে? হ্যাঁ, না স্যার। পারবে না। তাহলে কি এখন ধরে নাও তোমাদের ডিপেন্ডেন্সি কীরকম হতে পারে? শিফট হতে পারে। তুমি এখন মা বাবার ওপর ডিপেন্ডেন্ট, মা বাবা বললো যে হয়তো তোমার বাবা হয়তো বিজনেস করে কোনো একটা, তোমার বাবা হয়তো বললো যে বিজনেসে কোনো একটা পারপাসে তোমার মাকে নিয়ে বাইরে যাবে, তোমাকে বলে গেল তোমাকে একটু মামা বাড়িতে থাকতে কদিন। তাহলে তোমাকে ডিপেন্ডেন্সিটা এখন শিফট করে দিয়ে গেল, তোমার ডিপেন্ডেন্সিটা এখন কার ওপর চলে গেলো? মামার বাড়িতে। ঠিক আছে, বা কোনো একটা কাকুর কাছে দিয়ে গেল যে হ্যাঁ তোমার ডিপেন্ডেন্সিটা এখন সে দেখবে। মানে তুমি কিন্তু সবসময় কারোর না কারোর উপর ডিপেন্ডেন্ট। কিন্তু তোমরা যখন চাকরি পেয়ে যাবে, তখন কি আর ওই রকম কোনো ডিপেন্ডেন্সি থাকবে যে না তাকে দরকারি তবেই তুমি এই জিনিসটা করতে পারবে? তখন তুমি নিজের মতো করে সব কিছু করবে। তো বেসিক্যালি ডিপেন্ডেন্সির মানে এখানেও ঠিক তাই। লিনাক্স মানে হচ্ছে এই যে ডাউনলোড করবে জাভাটা, ও লিনাক্সের ওপরই ডিপেন্ডেন্ট, ও উইন্ডোজে গেলে কাজ করতে পারবে না, ও ম্যাকে গেলে কাজ করতে পারবে না। আবার যে ম্যাকে আছে সে ম্যাকের ওপরই ডিপেন্ডেন্ট, সে উইন্ডোজে বা লিনাক্সে গেলে কাজ করতে পারবে না। এবার ম্যাক, উইন্ডোজ এগুলো একটা প্ল্যাটফর্ম, সেই জন্য হচ্ছে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট, পার্টিকুলার কোনো একটা প্ল্যাটফর্মের ওপরও ডিপেন্ডেন্ট। কিন্তু যদি এরকম হতো ও যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে কাজ করতে পারবে, তাহলে সে হয়ে যেত ইন্ডিপেন্ডেন্ট। তোমরা যদি আজকে তোমার নিজের ওপরই ডিপেন্ডেন্ট, তুমি চাইলে বোলপুরে থাকছো, হঠাৎ করে ইচ্ছা হলো একটুখানি সিমলায় যাবো, টুক করে ঘুরে এসে চলে আসলে, কোনো পারমিশন নেওয়ার দরকার নেই, কিছু নেই। ঠিক আছে, তোমার হয়তো ইচ্ছা হলো যে আজকে কলকাতায় কিছু একটা কাজ আছে, চলে গেলে টুক করে, কোনো পারমিশন নেওয়ার দরকার নেই, কিছু নেই। হ্যাঁ, যদিও যারা ছেলেরা আছে তারা দেখবে পরেও ডিপেন্ডেন্টই থাকবে। এখন মা বাবার ওপর ডিপেন্ডেন্ট, পরে বিয়ে ঠিক হয়ে যাবে তখন দেখবে বউয়ের ওপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে, তখন সব বলে বলে যেতে হবে। তো যাই হোক, সেটা পরের ব্যাপার। কিন্তু বিষয় হচ্ছে যে কম্পিউটার এরকম ব্যাপার নয়, কম্পিউটার কিন্তু যারা ডিপেন্ডেন্ট তারা ডিপেন্ডেন্ট, যারা ইন্ডিপেন্ডেন্ট সে মানে সে সব জায়গাতে নিজের মতো করে চলতে পারে। ওকে, তার জন্য কি বললাম, জেডিকে হচ্ছে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট, জিআরইও হচ্ছে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট, কারণ জিআরইটাও কিন্তু তোমার ওই একইভাবে চলছে। ইভেন জেভিএমও, অ্যাকচুয়ালি জেভিএম তো কোনো জাস্ট একটা স্পেসিফিকেশন, সেই জন্য ওর ডিপেন্ডেন্সির কোনো ম্যাটার করে না, কিন্তু ও প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট দেখতে গেলে। ঠিক আছে, আর কিন্তু তুমি যে জাভা প্রোগ্রামগুলো লিখবে সেইগুলো কিন্তু আর প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট হবে না। কেন? তুমি যে প্রোগ্রামটা লিখলে সেই প্রোগ্রামটা তুমি উইন্ডোজেও চালাতে পারবে, ম্যাকেও চালাতে পারবে, আবার লিনাক্সেও চালাতে পারবে। কিভাবে সেটা আমি আসছি একটু পরে। ঠিক আছে, তাহলে বোঝা গেছে ডিপেন্ডেন্সির ব্যাপারটা। কারোর কিছু প্রবলেম থাকলে বলো। স্যার মানে আমি একটা যদি ফাইল উইন্ডোজে যদি তৈরি করি, তাহলে সেই ফাইলটাকে আমি লিনাক্সেও মানে অপারেট করতে পারবো মডিফিকেশন উইদাউট এনি মডিফিকেশন? ইয়েস। ঠিক আছে, সেটা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট।
কিন্তু জেডিকে বা জেআরই এগুলো হচ্ছে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট, মানে ও উইন্ডোজের যেটা উইন্ডোজেই চলবে, উইন্ডোজেরটা তোমার লিনাক্সে চলবে না, ঠিক আছে। ওকে, এবার আমরা নেক্সট আসছি, দেখছি কি আছে। আচ্ছা, এবার জাভার উপর কয়েকটা ইন্ট্রোডাক্টরি জিনিস আছে, জাস্ট আচ্ছা ইন্ট্রোডাক্টরি এগুলো এখন দরকার নেই, এগুলো পরে দেখবো। আমরা একটুখানি জাস্ট কুইকলি এবার একটুখানি প্রোগ্রামের দিকে যাই, একটুখানি ছোট করে প্রোগ্রাম করা যাক, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম, ব্লুজে দিয়ে প্রোগ্রাম করব, তাহলে ব্লুজে ওপেন করে নেব। ঠিক আছে, আচ্ছা ব্লুজে যখনই তুমি ওপেন করবে তখন তোমার বেসিক্যালি এইরকম টাইপের একটা ইন্টারফেস সামনে আসবে, ঠিক আছে। এবার সবার প্রথম তোমাকে কী করতে হবে, একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। কীভাবে প্রজেক্টে, কারণ এখানে যেমন এখানে আমি আগে কিছু কিছু প্রোগ্রাম করেছিলাম, তো সেগুলো সেভ রয়েছে, তো এরকম তোমরা করতে পারবে না। প্রথমে গিয়ে তোমার একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, তাহলে প্রজেক্টের মধ্যে গিয়ে নিউ প্রজেক্টে ক্লিক করবে, এবার গিয়ে তোমার একটা কোথায় সেভ করবে, জাস্ট এরকম টাইপের দেখাচ্ছে। নিউ প্রজেক্ট ক্লিক করলে এখানে একটা প্রজেক্টের নাম দিতে হবে, আর কোথায় সেভ করতে চাইছো সেই ডাইরেক্টরি চুজ করে ওকে করলেই হয়ে যাবে, আর কিচ্ছু না, ঠিক আছে। নিউ প্রজেক্ট করার পরে এইবার হচ্ছে আমাদের আসছে একটা অন্যরকম কনসেপ্ট, সেইটা দেখো এখানে একটা লেখা আছে, জাভা ইজ স্ট্রিক্টলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। কি বলছে, জাভা হচ্ছে, প্রথম কথা জাভা তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ডেফিনেটলি, ঠিক আছে, কিন্তু শুধু অবজেক্ট ওরিয়েন্টেড নয়, এটা হচ্ছে স্ট্রিক্টলি অবজেক্ট ওরিয়েন্টেড, ঠিক আছে। জাভা হচ্ছে কি স্ট্রিক্টলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এবার স্ট্রিক্টলি কেন বলছে, আর অবজেক্ট ওরিয়েন্টেড মানে এটাই বা কি? আচ্ছা, যারা পাইথন অলরেডি করেছো তারা অবজেক্ট ওরিয়েন্টেডের মানেটা জানো অলরেডি। পাইথন কি এখানে সবাই করেছো, যারা আছো বিসিএ যারা আছো পাইথন করেছো আগে? না স্যার, বিসিএ তো পাইথন হয়নি আমাদের এখনো। আচ্ছা, পাইথন তাহলে তোমাদের পরে হবে, ঠিক আছে। আর বিটেকের যারা আছে তারা এখানে পাইথন অলরেডি করেছো, আর এখানে অয়নও অলরেডি পাইথন করেছো, তাই তো? তো তোমরা অলরেডি জানো পাইথনের মধ্যে অবজেক্ট ওরিয়েন্টেড একটা কনসেপ্ট ছিল। অবজেক্ট ওরিয়েন্টেড মানে কি, আমি একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি, কারণ আজকে একটু প্র্যাকটিক্যালটা স্টার্ট করবো, পরের দিন আমি ভালো করে এই জায়গাটা বোঝাবো, ঠিক আছে। অবজেক্ট ওরিয়েন্টেড মানে হচ্ছে, আমরা বেসিক্যালি যে প্রোগ্রামটা লিখবো, প্রোগ্রাম নর্মালি দুভাবে লেখা যায়, একটা হচ্ছে প্রসিডিউরাল ওরিয়েন্টেড, একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। একটা প্রসিডিউর ওরিয়েন্টেড, একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। প্রসিডিউর ওরিয়েন্টেড কোনগুলো, যেমন সি, এটা হচ্ছে প্রসিডিউর ওরিয়েন্টেড। কীরকম, তুমি একটা প্রোগ্রাম লিখলে, নর্মালি তুমি তোমার ধরে নাও 10,000 লাইনের প্রোগ্রাম লিখতে হবে, তুমি একটা প্রোগ্রামের মধ্যে 10,000 লাইনের কোডিং লিখলে, কোডিং লিখে তুমি রান করলে, আর যা কোড লিখতে একটা দেখবে ওখানে ফাংশনের মধ্যে লিখতে হয়। যেমন সিতে আমরা কি ফাংশন লিখতাম, ভয়েড মেন, তার মধ্যে আমরা প্রোগ্রামগুলো করতাম, বা আরও ফাংশন এক্সট্রা বাড়ানোও যায়, অনেক লাইব্রেরি ফাংশন থাকে, সেগুলোর মধ্যে আমি ডিটেলস যাচ্ছি না। আমরা কিছু একটা ফাংশন বানিয়ে বা নর্মালি আমরা কোড করছি, বা পাইথন যারা করেছে দেখেছো ফাংশন ছাড়াও কোড করে, ঠিক আছে। মানে মোট কথা তুমি ধরে নাও 10,000 লাইনের কোড করবে, 1 লাখ লাইনের কোড করলে করবে, বা 10 লাখ লাইনেরও কোড করবে, ইভেন 10 লাইনেরও কোড করবে, সেটা তুমি র্যান্ডামলি পরপর তোমার যেরকম দরকার সেভাবে লিখে নিতে পারো, সেটা রান করবে। এটা হচ্ছে নর্মাল প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রাম। কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড বলছে কি, হ্যাঁ ওইটাতে কীভাবে রান করতো, তোমার যে প্রোগ্রামটা রান করবে তখন ও মেমোরিতে লোড হবে, মেমোরিতে লোড হয়ে রান করবে, এইটুকুই কাজ। অবজেক্ট ওরিয়েন্টেড বলছে কি না, ওর কনসেপ্টটা একটু আলাদা। আচ্ছা, তো আমি একটু ছবি আঁকি তাহলে বুঝতে পারবো।
এক মিনিট জাস্ট। দেখো প্রসিডিউরাল ওরিয়েন্টেড কিরকম, তুমি ধরে নাও এই একটা প্রোগ্রাম লিখেছো, এটা ধরে নাও তোমার একটা প্রোগ্রাম, এখানে লেখা আছে কিছু লাইন অফ কোড। এবার যখন এই প্রোগ্রামটা রান করতে হতো পুরোটা তোমার মেমোরিতে লোড হয়ে যাবে। এটা তোমার হচ্ছে মেমোরি, ধরে নাও এটা হচ্ছে তোমার মেমোরি। এটা তোমার মেমোরি, এখানে গিয়ে তোমার প্রোগ্রামটা লোড হচ্ছে, ঠিক আছে। কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেডে কি হবে, এখানে ধরো তুমি প্রোগ্রামটা লিখেছো, এটা হচ্ছে নর্মাল আমার প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রাম, পিওপি। কিন্তু ওওপি মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এখানে কি হবে, ওপি এখানে কি হবে, এক মিনিট। এখানে তুমি ধরে নাও প্রোগ্রামটা এরকম লিখেছো, এখানে একই রকম কিছু লাইনস অফ কোড লিখেছো, কিন্তু এটা যখন রান করবে, এ হচ্ছে তোমার মেমোরি, এ মেমোরিতে লোড হবে না, ঠিক আছে। পিওপি মানে প্রসিডিউরাল ওরিয়েন্টেড কি হচ্ছে, এটা যে রান করলাম ও মেমোরিতে লোড হলো, রান করে গেল। কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড রান করলেই ও মেমোরিতে লোড হবে না। এখানে কি হয়, বেসিক্যালি আমরা যেটা লিখি সেটা হচ্ছে একটা ক্লাস, একটা ক্লাসের মধ্যে আমরা প্রোগ্রামিংটা লিখলাম, ঠিক আছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস, ক্লাসের মধ্যে মানে কিছুই না, আমরা যে প্রোগ্রামটা লিখছি ওটা একটা ক্লাসের মধ্যে লিখতে হয়, দেখাবো একটু পরে প্র্যাকটিক্যাল করবো তখনই দেখতে পাবে। এবার ক্লাসটা কিন্তু মেমোরিতে লোড হয় না, মেমোরিতে লোড করতে গেলে, আবার মেমোরিতে লোড না হলে রান করবে না। এবার মেমোরিতে লোড করতে গেলে কি করতে হবে, এই ক্লাসটার একটা অবজেক্ট বানাতে হবে, একটা অবজেক্ট বানাতে হবে। যেই অবজেক্ট তৈরি হবে তখন এটা মেমোরিতে লোড হবে, ঠিক আছে। এইবার তাহলে বলতেই পারো যে আমার তো এইটাই সুবিধা ছিল, এখান থেকে মেমোরিতে লোড হচ্ছে, রান হচ্ছিল, এর আবার ঝামেলা, ক্লাস থেকে অবজেক্ট বানাও, অবজেক্ট থেকে আবার অবজেক্টটা আবার মেমোরিতে লোড হবে, এটা কি হলো। এবার ঝামেলা না, এর মধ্যে অনেক কিছু সিকিউরিটি থাকে, অনেক কিছু এর মধ্যে সুবিধাও আছে। সেগুলো কি, প্রথম হচ্ছে এ অবজেক্টটা বেসিক্যালি এনক্রিপ্টেড থাকে, ওইটা কিন্তু কেউ ডাইরেক্টলি রিড করে নিতে পারবে না, তোমার যদি মেমোরিতে চলে ওই প্রোগ্রামটা কেউ এনকোড করে নিতে পারবে না, প্রথম। সেকেন্ড হচ্ছে এটা যেমন কি প্রোগ্রামটা গোটাটা রান করছে একবারে মেমোরিতে এসে, এখানে তোমার যদি এখানে 10 লাখ লাইনের মধ্যে তোমার ধরে নাও ওটাকে আলাদা আলাদা ক্লাস বানিয়েছো, 10 লাখ লাইনকে হয়তো তুমি 100টা ক্লাসের মধ্যে ভাগ করে দিচ্ছ, এবার যেই ক্লাসের অবজেক্ট বানাবে শুধু সেইটুকুই লোড হবে, বাকিটা কিন্তু লোড হবে না। আর এটা একটা বড় সুবিধা। এখানে কি হচ্ছে, প্রসিডিউরাল ওরিয়েন্টেডে তোমার 10 লাখ লাইনের কোড পুরোটাই এখানে লোড হয়ে যাবে, যেই রান করবে পুরোটাই মেমোরিতে লোড হবে। কিন্তু এখানে আমার যেই ক্লাসটা দরকার খালি ক্লাসটা লোড হবে। আরেকটা কি সুবিধা, আমার মেমোরিতে একটা লোড হবে না, আমার যদি এখানে 100টা অবজেক্ট ক্রিয়েট করি 100 বার মেমোরিতে লোড হবে। এইটা আমার যতবার দরকার ততগুলো, মানে এগুলো কিন্তু সাইমালটেনিয়াসলি বলছি। যেমন প্রসিডিউরাল ওরিয়েন্টেডে কি হতো, এখানেও তুমি 100 বার লোড করতে পারো, কিন্তু এইটা লোড হলো, রান করলো, কমপ্লিট হলো, আবার তুমি রান করতে পারো। কিন্তু এখানে কনসিকুয়েন্টলি তুমি একসাথে পর কিন্তু তুমি আলাদা আলাদা ক্লাস মেমোরিতে লোড করে রাখতে পারো। হতে পারে প্যারালালি অনেকগুলো কাজ চলছে একই ক্লাস ইউজ করে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রেগুলোতে কিন্তু খুব সুবিধা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তাহলে আলটিমেটলি যেটা বুঝলাম, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হলে আমাদের কিন্তু অনেকটা এফিশিয়েন্ট হয়ে যায়, প্রোগ্রামের এফিশিয়েন্সি লেভেল অনেকটা বেড়ে যাবে, ঠিক আছে। এবার তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বোঝা গেল। এবার স্ট্রিক্টলি কেন বলছে, স্ট্রিক্টলি হচ্ছে এই কারণে, আচ্ছা এটা বলার আগে তোমরা আমাকে একটা অ্যান্সার দাও, তোমরা পাইথন পড়েছিলে, পাইথন কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং? হ্যাঁ স্যার।
হ্যাঁ, পাইথন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, কারণ পাইথনের মধ্যে আমরা ক্লাস অবজেক্ট বানাতে পারি। আচ্ছা, তোমরা সি করেছো, বলো তো সি কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং? নো স্যার। না। আচ্ছা, তোমরা সি প্লাস প্লাস হয়তো করোনি। ইয়েস, সি প্লাস প্লাস হচ্ছে কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তাহলে দেখো, সি তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নয়। তোমাদের করার মধ্যে পাইথন আছে কিছু কিছু, তাও সবাই করোনি এখানে পাইথন। তো যারা জানো তারা তাদেরকে মানে সবাইকেই বলছি, যারা জানো তারা অলরেডি জানো যে পাইথনে আমরা দেখেছি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, কিন্তু আমাদের অবজেক্ট না করলেও হয়, ক্লাস অবজেক্ট ছাড়াও আমরা প্রোগ্রামিং করতে পারি। আচ্ছা, এছাড়া তুমি যদি ওয়েব ডেভেলপমেন্টে যাও, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, এগুলো কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড, কিন্তু এগুলো স্ট্রিক্টলি নয়, মানে তুমি করতেও পারো নাও করতে পারো অবজেক্ট। জাভা কিন্তু বলছি আমি স্ট্রিক্টলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, মানে ওকে ক্লাস অবজেক্টের কনসেপ্ট করতেই হবে। ঠিক আছে, তাহলে এবার দেখা যাক আমি ব্লুজেতে যাই কিরকম ভাবে করবো। তাহলে বোঝা গেল আমাকে ক্লাস বানাতেই হবে। এবার তার জন্য আমাকে দেখো প্রথমেই অপশন দিচ্ছে নিউ ক্লাস। আচ্ছা, এই প্রোগ্রামগুলো তাই করেছিলাম, এগুলো অ্যাকচুয়ালি ডিলিট করে দিচ্ছি। এদের ক্লাস কমপ্লিট হয়ে গেছে, আর লাগবে না, আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, তাহলে প্রথমে পাচ্ছি নিউ ক্লাস করলাম। এবার একটা ক্লাসের নাম চাইছে, নাম দেব। আচ্ছা, ক্লাসের নাম তুমি যা খুশি দিতে পারো, কিন্তু স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে ক্লাসের নাম সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হবে। ঠিক আছে, তুমি স্মল লেটারে লিখলেও কোনো ভুল নেই, কিন্তু একটা স্ট্যান্ডার্ড ইন্ডাস্ট্রিয়াল মেথড হচ্ছে ক্লাসের নাম সবসময় তোমাকে ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করা উচিত। ঠিক আছে, এটা হচ্ছে উচিত, তুমি করতেও পারো নাও করতে পারো, এটা তোমার ব্যাপার। ঠিক আছে, তাহলে আমি এই ক্লাসটার নাম দিচ্ছি, ধরো আজকে বেসিক কিছু করবো, তার নাম দিচ্ছি বেসিক, BASIC বেসিক, কিন্তু মাথায় রাখবে এটা ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করাটা উচিত। ঠিক আছে, তুমি স্মল ইউজ করলেও কিন্তু সেটা ভুল নয়, সেটাও কারেক্ট, কিন্তু এটা উচিত, ইন্ডাস্ট্রি লেভেলে এটা উচিত। আচ্ছা, আর যেহেতু এটা তোমার এই ট্রেনিংটার নামই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, মানে তোমাদের হয়তো কলেজে যখন করাবে দেখবে নর্মালি লিখবে ওখানে বেসিকটা বি স্মল এই করাবে, কিন্তু ইন্ডাস্ট্রি তুমি যদি স্ট্যান্ডার্ড ফলো করতে চাও তাহলে কিন্তু এখানে বি তোমার সবসময় ক্যাপিটাল লেটারে ইউজ করা উচিত। ঠিক আছে, কেন উচিত তারও একটা কারণ আছে। বেসিক্যালি এই নামগুলো যাতে দেখেই বোঝা যায় যে হ্যাঁ, এটা একটা ক্লাসের নাম, এটা একটা ভেরিয়েবলের নাম, ওটা একটা ফাংশনের নাম, সেই জন্য কিছু রুলস অলরেডি ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডে ফিক্স করা আছে। তার মধ্যে এটা একটা রুল যে আমাদের ক্লাসের নামটা ফার্স্ট লেটার ক্যাপিটাল। ঠিক আছে, আচ্ছা, নিচে ল্যাঙ্গুয়েজটা জাভাই রাখবে, কারণ আমরা জাভাতে করবো, আর ক্লাস টাইপটা ক্লাসই রাখবে, অন্যগুলো দেবে না। ঠিক আছে, ওকে করবো, দেখো আমার ক্লাস এখানে ক্রিয়েট হয়ে গেল। এবার আমি এইটাকে ডাবল ক্লিক করে ওপেন করব, তাহলে আমি প্রোগ্রামিং করতে পারবো। আচ্ছা, প্রোগ্রামিং যখন করতে যাবো ডাবল ক্লিক করে যে ওপেন করলাম, দেখতে পাচ্ছি অনেক কিছু প্রোগ্রামে লিখে দিয়েছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি চাইলে এগুলোকেও কাজে লাগাতে পারি, কিন্তু তোমাদের শেখানোর জন্য আমি এই কোডগুলো এখন ইউজ করবো না, কারণ এগুলো দেখে তোমাদের কিছুই মাথায় ঢুকবে না। এখন জাস্ট তোমাদের কি সব ভুলভাল মনে হচ্ছে, এখানে কিছু একটা আছে, মনে হবে যেন ভুলভাল কেউ টাইপ করে রেখে দিয়েছে। ঠিক আছে, তো এটাকে আমি ধরে ডিলিট করে দিচ্ছি। আমি একবার ওটা কিছুই না, আমি যে কোডটা লিখবো ওটাই ওরা অলরেডি বানিয়ে দিয়ে দিয়েছে। ঠিক আছে, কারণ আমি একটু আগেই বললাম আইডি কি করে, আইডি তোমাকে একটু হেল্প করে দেবে কাছে। ঠিক আছে, আচ্ছা, সবার প্রথমে আমি কি বললাম যে ক্লাস বানাতে হবে, তাহলে ক্লাস বানাবো একটা ক্লাস, এভাবে লিখতে হবে ক্লাস, শেষ দিয়ে আমি ক্লাসের একটা নাম দেবো। ক্লাসের নাম কি দেবো, সবসময় আমরা ফাইলের যা নাম দিয়েছি সেটাই আমার ক্লাসের নাম হবে। আমি যেহেতু এখানে ফাইলের নাম দিয়েছি বেসিক, আমাকে এখানে ক্লাসের নামও দিতে হবে বেসিক। এটা জাভার একটা এক্সট্রা অর্ডিনারি রুল। ঠিক আছে, অন্যান্য ল্যাঙ্গুয়েজে এই রুলটা থাকে না যে ফাইলের নাম আর ক্লাসের নাম সেম হতে হবে, কিন্তু জাভাতে কিন্তু এই রুলটা আছে যে মেন ক্লাস যেটা থাকবে, অনেক ক্লাস থাকতে পারে, আমি কি বললাম 100টা ক্লাসও থাকতে পারে, তার মধ্যে যেটা মেন ক্লাস হবে, মেন ক্লাস একটাই থাকে, সেই ক্লাসটা সবসময় ফাইলের নামের সাথে সেম হতে হবে। আরও একটা জিনিস আছে, এরপর ব্র্যাকেট দিয়ে ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা প্রোগ্রামিং স্টার্ট করবো, যেরকম তোমরা সিতে করেছিলে আগে। এবং মেন ক্লাসটাকে সবসময় পাবলিক করতে হবে। পাবলিক কেন, এটা
দেখছি একটু পরে। আমরা আগে একটু প্রোগ্রামটা লিখে নিই, একটা প্রোগ্রাম লিখে একটু প্রোগ্রামটা বুঝে নিই, তারপরে আমরা বুঝতে বুঝতে আমরা বুঝে যাবো যে এটা কেন এখানে পাবলিক কথাটা দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা ক্লাসের মধ্যে তাহলে আমার ক্লাস শুরু হলো, আমি কি হলো ক্লাস শেষ করেও দিয়েছি। এর মধ্যে আমি আর কোড করবো কি, আমাকে এরকম লিখতে হবে। আগে চুপচাপ দেখে নাও, তারপর আমি বোঝাচ্ছি। পাবলিক স্ট্যাটিক ভয়েড Public static void main. ইয়েস রাইট। ভেতরে কি থাকবে বলো? args স্ট্রিং args। অলরেডি জাভা পড়েছো একটু, তাই তো? হ্যাঁ, as multiple. কি নাম? Sir Mohammad Sajjad Hussain. আচ্ছা সাজ্জাদ, আচ্ছা okay. ঠিক আছে, গুড। ঠিক আছে, তাহলে যার অলরেডি একটু একটু জেনে আছো তারা, তাদের আলো ভালো যে সেখানে যা যা প্রবলেম ছিল সেগুলো এবার বুঝে নিতে পারবে, ওভারকাম করতে পারবে। আচ্ছা, তো আমি কিন্তু জাস্ট ডিফল্ট স্ট্রাকচার লিখছি, স্ট্রাকচারটা একটু পরে বুঝবো। কি লিখলাম? পাবলিক ক্লাস বেসিক, যার মানে হচ্ছে আমি একটা বেসিক বলে একটা ক্লাস বানালাম, তার মধ্যে লিখছি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, তার মধ্যে লিখছি স্ট্রিং args। ঠিক আছে, ভয়েড মেন মানে আমার প্রোগ্রাম হচ্ছে যেরকম তোমরা সিতে করেছো না, মেন ফাংশন ভয়েড মেন লিখেছিল, এখানেও একই রকম পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। এবার এর মধ্যে আমি জাস্ট একটাই লাইন লিখছি এখানে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট println ln, রাইট, প্রিন্ট ln ব্র্যাকেটের মধ্যে ডাবল কোটের মধ্যে কিছু একটা লিখে দিচ্ছি। ধরে নাও আমি ওয়েলকাম টু প্লেবিস, ওয়েলকাম টু প্লেবিস। ঠিক আছে, এবার লাস্টে হবে সেমিকোলন। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল কি আমার একদম বেসিক একটা প্রোগ্রাম। আচ্ছা, প্রোগ্রামটা কোথায় সেভ হচ্ছে একবার দেখে নিই আমি। সেভ হচ্ছে আমাদের এখানটায়, এইখানটায় আমাদের প্রোগ্রামগুলো সেভ হবে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো একটা জিনিস, আমি বেসিক বলে একটা ফাইল বানিয়েছি, এগুলো আমার কোনো কাজে লাগবে না। আমি দেখো বেসিক বলে একটা ফাইল বানিয়েছি, তো এখানে আমি বেসিক ফাইলটা অলরেডি আমি চুজ করেছি, মানে জাভা হবে, অটোমেটিক কিন্তু ওর নাম নিয়ে নিয়েছে বেসিক ডট জাভা। ঠিক আছে, এখানে দেখো এবার একটু খুব ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি, খুব ভালোভাবে যেটা দেখবে বুঝবে। ঠিক আছে, এবার কি হবে, জাভা প্রোগ্রাম রান করা স্টেপটা দেখাচ্ছে। আমি একদম বেসিক প্রোগ্রামটা লিখে নিয়েছি, আমি জানি তোমরা কেউ বোঝোনি, আমি এখনো বোঝাইনি। আচ্ছা, ঠিক আছে, আমি এখনো বোঝাইনি প্রোগ্রামটা, কিন্তু জাস্ট স্ট্রাকচারটা দেখো। এখানে দেখো তিনখানা ফাইল আছে, বেসিক ডট জাভা, প্যাকেজ ডট ব্লুজে, এটা ওদের ইন্টারনাল ফাইল কিছু, আর হচ্ছে রিডমি ডট টিএক্সটি, এটা ওদের কিছু ইন্টারনাল ফাইল। এগুলো নিয়ে আমার মেন কোনো কাজ নেই, আমার মেন কাজ হচ্ছে বেসিক ডট জাভা, কিন্তু এখান থেকে আমার কিছুই করতে হবে না, আমি মেনলি এই আইডি থেকে ইউজ করব। এবার তোমাদের বোঝার জন্য আমি একটু এটাকে আইডিটা ছোট স্ক্রিন করে, এবার জাভা প্রোগ্রাম কিভাবে রান করবে, সবার প্রথম এখানে দুটো স্টেপে রান করবে। ফার্স্ট স্টেপ হচ্ছে click to compile as a ইয়েস কম্পাইল করবো, নেক্সট স্টেপ হচ্ছে রান করবো। কম্পাইল করলে হবে এটা সেটা আমাদেরকে দেখতে হবে। আমি কি বললাম প্রথমেই, জাভা কিন্তু জেডিকে মেশিন ডিপেন্ডেন্ট ছিল, কিন্তু আমি প্রথমে একটা কথা বলেছি, আমি যে প্রোগ্রামটা লিখবো সেটা কিন্তু মেশিন ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এবার আমি যে প্রোগ্রামিংটা লিখেছি এটা তো আমি নর্মালি ইংলিশে লিখেছি, এবার এটা কি উইন্ডোজ, লিনাক্স, ম্যাক সবাই পড়তে পারবে না? কেউ পড়তে পারবে না। এটাকে শুধু একজনই পড়তে পারবে, জেআরই বা জাভা রান টাইম এনভায়রনমেন্ট, শুধু ওই এই প্রোগ্রামটা পড়তে পারবে, ওরা মানে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি জেআরইও নয়, জেআরইও এটাকে পড়তে পারবে না, এটাকে অ্যাকচুয়ালি পড়তে পারে জেডিকের মধ্যে যে মডিউলটা থাকে বেসিক্যালি ডেভেলপমেন্ট কিটের মধ্যে সে। ঠিক আছে, কারণ জেআরই খালি রান করতে পারে, জেআরই এটাকেও চিনবে না। ঠিক আছে, এবার আমার তো এটা উইন্ডোজ সিস্টেম, আমি কি বলছি এখানে রান করেছি, মানে রান করি না, এখন জাস্ট প্রোগ্রামটা লিখেছি। এইবার এইখান থেকে আমাকে কিন্তু কম্পাইল করতে হবে। এবার দেখো তোমরা এই ফাইলগুলোকে খেয়াল করো কি হচ্ছে, আমি যে কম্পাইল করলাম, এখানে কম্পাইল বাটন আছে, এখানে দেখো আরও দুটো ফাইল ক্রিয়েট হয়ে গেল, একটা হচ্ছে বেসিক ডট ক্লাস, একটা হচ্ছে বেসিক ডট
সিটিএক্সটি। আচ্ছা, বেসিক ডট সিটিএক্সটি আমাদের কোনো কাজে লাগবে না, আমাদের মেনলি বেসিক ডট ক্লাসটাই কাজে লাগবে, ঠিক আছে। তাহলে বেসিক ডট জাভার মধ্যে আমার প্রোগ্রামটা লেখা আছে ইংলিশে। বেসিক ডট ক্লাসের মধ্যে কি করছে, আমি যে কম্পাইল করলাম ও এই প্রোগ্রামটাকে কিছু এনকোডিং করলো, বা ওটাকে বলা হয় প্রোগ্রামিংয়ের ল্যাঙ্গুয়েজে এটাকে বলা হয় বাইট কোডে কনভার্ট করলো। জাভার ল্যাঙ্গুয়েজে এটাকে বাইট কোড বলে, ঠিক আছে। ও কী করলো, ইংলিশের প্রোগ্রামটাকে বাইট কোডে কনভার্ট করলো, যেটা যে কোনো জেআরই এটাকে এবার রিড করতে পারবে। আচ্ছা, এটা কীরকম দেখতে, এটা কিন্তু আর আমরা রিড করতে পারবো না। আমি একবার জোর জবরদস্তি এটাকে ওপেন করছি, ওপেন উইথ সাবলাইম টেক্সট করছি, দেখো এইরকম টাইপের একটা প্রোগ্রাম লেখা দাঁড়িয়েছে। আমি যেটা ইংলিশে লিখেছিলাম সেই জিনিসটা এইরকম টাইপের কিছু একটা এসছে। এটা বেসিক্যালি হেক্সাডেসিমালে লেখা আছে, ঠিক আছে। এখানে বেসিক্যালি হেক্সাডেসিমাল কিছু কোডস ইউজ করে প্রোগ্রামটা লেখা আছে। তাহলে বেসিক্যালি আমরা কিন্তু আলটিমেটলি আমরা রিড করতে পারবো না, কিন্তু কে রিড করতে পারবে, এই জেআরই। এবার জেআরই কোথায় পাবো, জেআরই সমস্ত সিস্টেম আলাদা আলাদা জেআরই থাকবে, এবার যে কোনো জেআরইতে নিয়ে যাও, এই বাইট কোড যেটা জেনারেট করে দিল এইটা কিন্তু যে কেউ এটাকে রিড করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এইবার এটা তো রিড হয়ে গেল, এবার রিড করেও কি করবে, বেসিক্যালি রান করবে। তো আমরা কি করে রান করব, দেখো আমি প্রোগ্রামটা লিখেছিলাম এইখানে, তোমরা কি করবে, প্রোগ্রাম যেখানে লিখেছো সেটা কম্পাইল হয়ে গেল। বাই চান্স যদি তোমার কোনো এরার থাকে, আমি হয়তো সেমিকোলন দিতে ভুলে গেছি, কম্পাইল করলে এখানে এরার দিয়ে দেবে, দেখো লাল করে দিয়েছে, এখানে বলে দিয়েছে যে এরার আছে, তাহলে আমাকে তখন দেখতে হবে, দেখে আমি এরার ফিক্স করে দিলাম, যা এরার থাকবে না। এবার কম্পাইল করবো, ওখানে এরার নেই। এইবার আমি রান করবো কীভাবে, এটাকে তুমি মিনিমাইজ করে রাখতে পারো, বা চাইলে এটাকে ক্লোজও করে দিতে পারো। দেওয়ার পরে এই বেসিকের ওপর, মানে আমার যে ফাইলটা বানিয়েছি সেটার উপর রাইট ক্লিক করে কি করবো, ইয়েস, আমরা ভয়েড মেন লিখেছি না, সে ভয়েড মেনের ওপর ক্লিক করবো। যেই ক্লিক করবো এরকম একটা উইন্ডো আসবে রান করার। এবার এইটারও একটা ফাংশনালিটি আছে, সেটা আমরা আস্তে আস্তে পরে দেখবো। এখন কি করবো, এখানে কিচ্ছু করবো না, জাস্ট ওকে করে দেবো, কোনো কিচ্ছু কিন্তু এখানে ভেতরে লিখবো না, জাস্ট সিম্পলি ওকে। এবার ওকে যেই করলাম, আমি যখন যেই লাইনটা লিখেছিলাম ওয়েলকাম টু প্লেলিস্ট, ওই লাইনটা আমাকে এখানে লিখে দিল। তাহলে জাভা প্রোগ্রাম রান করার আমাদের স্টেপ কি, প্রথমে এটা কম্পাইল করব, কম্পাইল করলে কি হয়, প্রোগ্রামটা বাইট কোডে কনভার্ট হয়ে যায়, বা এটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে বলে, এটা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে গেল। এবার সেইটাকে এবার আমি রান করতে পারবো। এবার ইনকেস যদি তুমি আচ্ছা আরেকটা জিনিস দেখিয়ে দিই, রান, এটা আমাদের হচ্ছে রান উইন্ডো বা টার্মিনাল বলে এটাকে। তো আমরা যখন রান করবো এখানে আউটপুট দেখবো, আর এখানে আমি যতবার রান করবো এখানে পরপর আউটপুট আসতে থাকবে। তো আমি যদি এটা ক্লিন করতে চাই, তো অপশানসে গিয়ে এটা ক্লিয়ার করে দিতে পারো, তাহলে পরিষ্কার হয়ে গেল, পরের বার আবার নতুন করে আউটপুট করে দিলাম। এবার আমি যদি তোমাদের জাস্ট দেখানোর জন্য এক্সপেরিমেন্ট করছি, আমি যদি এই ক্লাস ফাইলটাকে ডিলিট করে দিই, এইবার যদি আমি রান করতে চাই, আমার তো কম্পাইল করা আছে, তবুও দেখো রান হবে না। যেই আমি এটাকে করতে যাবো, রানের অপশনটাই নেই আমার, এখানে রানের অপশন ছিল না, আবার এখানে কম্পাইলের অপশন চলে এসছে, কম্পাইল করব, এইবার আবার এখানে আমি রানের অপশন পাবো, আবার রান করবো একইভাবে, আউটপুট পেয়ে গেলাম একইভাবে। ঠিক আছে, এটা আমাদের গেল একদম বেসিক একটা জাভা প্রোগ্রাম। খুব আস্তে আস্তে করছি, কারণ ইনিশিয়াল পার্টটা আস্তে আস্তে না করলে ধরতে পারবো না, যেই আমরা ধরে নেব এরপরে কিন্তু আমরা আস্তে আস্তে স্পিড বাড়াবো, ঠিক আছে। তো সেই জন্য কিছু প্রবলেম হলে আমাকে ইমিডিয়েট পজ করবে, পজ করে আমাকে বলে ক্লিয়ার করার জিনিসটা। এইবার একটু নিয়ে প্রোগ্রামটা বোঝা যাক আমি কি লিখেছি। সবার প্রথম তো ক্লাসটা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো, ক্লাস বলে তোমাকে নামটা লিখতে হবে, ঠিক আছে। পাবলিক কেন করলাম এটা একটু পরে আসছি। ক্লাসের মধ্যেই থাকবে মেন ফাংশন। মেন ফাংশনের জন্য এটাই লিখতে হয় পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, ঠিক আছে। আর যে ব্র্যাকেটের মধ্যে স্ট্রিং আরজিএস ছাড়াও অনেক কিছু লেখা যায়, সেটা আমি পরে দেখবো। বেসিক্যালি মাথায় রাখবে ব্র্যাকেটের মধ্যে যেটা, সেটা হচ্ছে আমার কিছু ইনপুট নেওয়ার জায়গা, আমি চাইলে ওখানে কিছু ইনপুট নিতে পারি। বেসিক ইনপুট আউটপুট স্যার। হ্যাঁ, বেসিক ইনপুট আউটপুট, বা এটা হচ্ছে বেসিক্যালি এটাকে বলা হয় টেকনিক্যালি কনসোল ইনপুট আউটপুট বলে। এটা টেকনিক্যালি ওর নামটা হচ্ছে এটা কনসোল ইনপুট আউটপুটের জায়গা, ঠিক
ঠিক আছে? আমার এই নোট যেটা দেবো না তোমাদের, এই নোটের মধ্যে আমার সব লেখা আছে এগুলো সম্ভবত। বেসিক বলে একটা প্রোগ্রাম বানানো, যদিও এটা দেখো স্মলে লিখেছি, কিন্তু তোমরা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড শিখছো, তোমরা ক্যাপিটালে করবে এটা। এখানে প্রত্যেকটা ওয়ার্ড এখানে ডেসক্রাইব করে 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 কিন্তু লেখা আছে। স্ট্রিং args ইজ দ্য ইনপুট প্যারামিটার আমার লেখা আছে, ঠিক আছে? তার আগেও এটা লেখা আছে এই যে class is the keyword for defining container, the name of the main class should be same as the file name, ঠিক আছে? যেগুলো আমি অলরেডি বলে দিলাম, আমার সমস্ত কিছু নোটের মধ্যে দেওয়া আছে যা যা বলছি, ঠিক আছে? তো সেগুলো তো ফলো করবে, প্লাস তোমরা কিছু বইও ফলো করতে পারো। আমি একটা বই তোমাদের দিয়ে দেবো এখানে, ঠিক আছে? জাভাটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট, তোমরা চাইলে আমি একটা বই এখানে সাজেস্ট করে দেবো, তোমরা চাইলে সেই বইটা কিনে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, আমি দুটো বই সাজেস্ট করবো অ্যাকচুয়ালি তোমাদেরকে। দুটোর মধ্যে দু রকমের বই থাকবে, একটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে থাকবে, যদি তোমরা একদম বেসিক টু অ্যাডভান্স থাকবে সেটা আমি লিখে দেবো। তোমরা যদি চাও খুব হাই লেভেলের জাভাটা করতে চাইছো, বা এখন যা করলে করলে পরে আরও ডেপথে তোমরা করতে চাইছো, তুমি একবারে সেই বইটা কিনে নেবে। যদি মনে হয় যে না একটু কম রেঞ্জের মধ্যে কোনো বই কিনবে, জাস্ট তোমার সিলেবাস কভার করছে এরকম কিছু, সেরকম একটা বই দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা যে কোনো বই তোমরা দেখে নিয়ে নেবে। আমার মনে হয় অনলাইনে দামটা একটু কম পাবে, অনলাইনেও নিতে পারো, বা লোকাল দোকানে বা কলেজ স্ট্রিটে যদি কেউ যেতে পারো, ওখানে সব থেকে কম পাবে, তোমরা যেখান থেকে খুশি নিয়ে নেবে। কিন্তু বইটা ভালো হবে, খুব ভালো বই, কিন্তু আমি ওইটাই সাজেস্ট করতাম। কিন্তু বালা গোস্বামীটা হচ্ছে তোমার কিন্তু তোমার ওই কলেজের লেভেলে অ্যাডজাস্ট করার জন্য, ঠিক আছে? আর একটা বই আছে হার্ভার্ড শিল্ড, চাইলে ওইটা নিতে পারো। এটা আমি দেখিয়ে দিচ্ছি। বালা গোস্বামী জাভা নিতে পারো, এই বইটা ওইটা এই অ্যামাজনে পেয়ে যাবে, আমি লিঙ্কগুলো তোমাদের দিয়ে দেবো সব, ঠিক আছে? গ্রুপে দিয়ে দেবো। এই বালা গোস্বামী এই বইটা নিতে পারো, ঠিক আছে? অনলাইনে 15% ডিসকাউন্ট দিচ্ছে, এটা তুমি কলেজ স্ট্রিটে গেলে মোটামুটি 30%ও ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে? আমি দিয়ে দেবো, এই লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা যেখান থেকে খুশি নিয়ে নেবে। আর তবে লোকাল দোকানের থেকে আবার অনলাইনে বেশি ডিসকাউন্ট দেয়। আর একটা দেবো তোমাদের হার্ভার্ড শিল্ড, এইটা হেভি মোটা একটা বই, প্রচুর জিনিস পাবে এই বইটাতে, ঠিক আছে? তারপর দেখিয়ে দিচ্ছি এইটা, এই বইটা, ঠিক আছে? জাভা দা কমপ্লিট রেফারেন্স বলে এই বইটা, ঠিক আছে? স্যার একবার বইটা দেখান তো। হ্যাঁ, এই বইটার দামটা একটু বেশি, এর এমআরপি হচ্ছে 1700 টাকা, ডিসকাউন্ট দিয়ে 1200 পড়ছে। তোমাদের হয়তো এটা আরও বেশি ডিসকাউন্ট দেবে কলেজ স্ট্রিটে গেলে, এরা যেমন 31 দিচ্ছে, তোমার হয়তো 35-40% ডিসকাউন্ট দিয়ে দেবে, ঠিক আছে? তো দেখে নেবে, যেটা যে কোনো একটা কিনলে হবে, দুটো কেনার দরকার নেই। এইটা কিনলে আর ওটার কোনো দরকারই নেই, এটার মধ্যে অনেক অ্যাডভান্স লেভেল অবধি পেয়ে যাবে, জাভার একদম গুরুদেব বই এটা, ঠিক আছে? আর বালা গোস্বামীটা হচ্ছে তোমাদের কলেজের সিলেবাস সব কভার করে যাবে, ঠিক আছে? আমরা যেটা পড়বো মোটামুটি বালা গোস্বামী যা আছে ওই সিলেবাসটাই পড়বো। এই বইটা অনেক মোটা বই, ঠিক আছে? কত পেজের বই দেখবে, দাঁড়াও এখানে দিচ্ছে না কিছু। বালা গোস্বামী বইটাতে মানে ল্যাঙ্গুয়েজ ইজি আছে স্যার? হ্যাঁ, বালা গোস্বামীটা এটা 1280 পাতার বই, বিশাল মোটা, ওই সে আগেকার দিনে ডিকশনারিগুলো হতো না, ওই রকম টাইপের, ঠিক আছে? হ্যাঁ, বালা গোস্বামী খুব ভালো বই, বালা গোস্বামী খুব ভালো বই, কিন্তু জাস্ট কলেজ সিলেবাসটাই কভার হবে। বালা গোস্বামী হচ্ছে তোমার দুটো একই কোম্পানির বই, দুটোই ম্যাগ্রো হিলের। বালা গোস্বামী দেখো 592 পেজেস, আর ওটা কত কত পেজ দেখলাম, 1280 পেজের, মানে ডবলের বেশি মোটা বইটা। তাও তো বালা গোস্বামী আরও পাতলা ছিল। তোমরা যদি বালা গোস্বামী আর একটু পুরোনো এডিশন পাও, সেগুলোও নিতে পারো, কারণ এই নতুন এডিশনগুলোতে একটু দাম বাড়াচ্ছে, আর হচ্ছে প্রচুর আননেসেসারি জিনিসও অ্যাড করছে, ঠিক আছে? যাই হোক, সেগুলো তোমরা দেখে নাও, দুটো বই শেয়ার করে দেবো, যেটা খুশি তোমরা নিয়ে নেবে, ওকে? এইবার আমরা একটুখানি প্রোগ্রামটা যেটা বুঝছিলাম ভালো করে দেখে নিয়ে আজকে একটু টেনে দিচ্ছি, ঠিক আছে? কারণ আমাদের একটু না এক্সট্রা করলে আমাদের হবে না। আচ্ছা, তাহলে পাবলিকটা এখনো বুঝিনি আমরা। ক্লাস বেসিক কেন দিয়েছি জানি, মেন কেন নামটা লিখেছি জানি,
যে মেন থেকেই প্রোগ্রাম শুরু হবে, এটা একটা ফাংশন। আর স্ট্রিং আরজিএস কেন দিচ্ছি, এটা ইনপুটের জায়গা, কিভাবে ইউজ করবো সেটা পরে আমরা দেখব। ভয়েড মানে হচ্ছে, এটা হচ্ছে রিটার্ন টাইপ। মানে ভয়েড মানে বলছি যে আমার এই ফাংশনটা কিছু যদি রিটার্ন করবে, কেন ফাংশন মানে কি, ফাংশন মানে তোমরা অলরেডি সবাই জানো, অন্যান্য ল্যাঙ্গুয়েজ কিছু না কিছু করলেই জানবে। ফাংশন মানে বেসিক্যালি আমি কিছু লাইনস অফ কোড লিখেছি যেটা পার্টিকুলার কোনো একটা টাস্ক করছে, ও বেসিক্যালি কোনো একটা টাস্ক কমপ্লিট করবে, ঠিক আছে। তো সেটা হচ্ছে তোমার একটা ফাংশন। এবার ধরো তুমি যখন একটা টাস্ক তুমি যদি নিজেও করো, তোমাকে হচ্ছে টাস্কটা করার পর কিছু রিটার্ন দিতে হবে। তো মানে স্যার ওই আউটপুটটা মানে যা ইনপুট দেবো ক্লাসের মধ্যে হ্যাঁ, সেটাকে আউটপুটটা মানে ডিফাইন করে দিচ্ছ ভয়েড মেনের মাধ্যমে। না সেটা অ্যাকচুয়ালি ঠিক নয়। এটা কীরকম বলো, আউটপুট তো ধরো আমার এইটা, এই যে সিস্টেম ডট আউট লিখেছি, এটা আমার আউটপুট, ঠিক আছে। ভয়েড মানে হচ্ছে কিচ্ছু আমি রিটার্ন দেবো না। মানে আমি দেখো একটু ছোট্ট এক্সাম্পল দিচ্ছি বুঝতে পারবে। তোমাকে ধরে নাও তোমার বাবা বললো যে বা মা বলেছে যে বাজার থেকে 1 কেজি আলু নিয়ে আসতে, তাহলে তুমি কিছু ইনপুট নিয়ে যাবে। কি ইনপুট নিয়ে যাবে বলো? তোমার বাজার থেকে 1 কেজি আলু কিনতে বলেছে, তুমি বাড়ি থেকে কি ইনপুট নেবে? টাকা নিয়ে যাবো। টাকা নিয়ে যাবে আর একটা ব্যাগ বা কিছু নিয়ে যাবে। তুমি 1 কেজি আলু নিয়ে আসবে, এনে মাকে কিছু রিটার্ন দেবে? মাকে কিছু রিটার্ন দেবে এসে? বলো হ্যাঁ স্যার, কি রিটার্ন দেবে? স্যার টাকা আর জিনিসটা। হ্যাঁ, মানে যদি টাকা কিছু রিটার্ন আসে সেটা দেবে, আর আলুটা দেবে। হ্যাঁ, যাই হোক, এবার তুমি ভালো ছেলে তাই দুটোই দেবে, অনেকে খালি আলুটাই দেবে। তো যাই হোক, সেটা হচ্ছে বেসিক্যালি তুমি রিটার্ন দিচ্ছ। কিন্তু ধরো না এরকম হলো, তুমি তো পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছো, মা বললো নে 100 টাকা নিয়ে গিয়ে বিরিয়ানি খেয়ে আয়, ঠিক আছে। তাহলে তুমি কি করবে? দোকানে যাবে, বিরিয়ানি খেয়ে চলে আসবে। তুমি ইনপুট নিয়ে কি নিলে? ওই টাকাটা নিলে, দোকানে গেলে বিরিয়ানি খেয়ে চলে এলে, বাড়িতে এসে কিছু রিটার্ন দেবে? বাড়িতে এসে কিছু রিটার্ন দেবে? না খাওয়া হয়ে গেছে, তাহলে এক্ষেত্রে কিছু রিটার্ন দিচ্ছ না। তার মানে তুমি যখনই কোনো একটা কাজ করছো, নর্মালি কিছু রিটার্ন দিচ্ছ, বা কখনো কখনো কিছু রিটার্ন দেবে না। তোমার হয়তো অফিসের স্যার কিছু একটা কাজ করতে বলেছে, বা তোমার কলেজে হয়তো স্যার কিছু একটা কাজ দিয়েছে, তুমি স্যারকে নিশ্চয়ই সেটা রিটার্ন দেবে। গিয়ে তোমাকে একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছে, অ্যাসাইনমেন্টটা সাবমিট করবে, বা গিয়ে বলবে যে হয়নি স্যার, যেটা নর্মালি তোমরা বলে থাকো, ঠিক আছে। তো আলটিমেটলি কিছু একটা তো রিটার্ন দিচ্ছ। কিন্তু ভয়েড মানে হচ্ছে কিছু রিটার্ন দেবো না। ভয়েড মানে আমি খেয়ে দিয়ে হজম করে নেবো, কিচ্ছু রিটার্ন দেবো না, ঠিক আছে। এবার মেন ফাংশন নর্মালি এখানে ভয়েড রিটার্ন করে, মানে ও কিছু রিটার্ন দেবে না। এবার স্ট্যাটিক কেন হলো? স্ট্যাটিকের একটা খুব ভাইটাল কাজ হয়েছে। আমি একটু আগে খেয়াল করে দেখো, আমি একটু আগে বললাম না যে জাভা হচ্ছে স্ট্রিক্টলি অবজেক্ট ওরিয়েন্টেড। মানে আমাকে জাভা প্রোগ্রাম রান করার আগে আমাকে অবজেক্ট বানাতে হবে। এবার মেন ফাংশনটা দিয়েই তো প্রোগ্রামটা স্টার্ট হবে, তাহলে আমি অবজেক্ট কখন বানাবো? আমি মেনের মধ্যে চাইলে অবজেক্ট বানাতে পারি, কীভাবে বানাবো সেগুলো পরে দেখবো, এখনই আমাদের কনসেপ্ট হয় সেটা। আমি মেনের মধ্যে অবজেক্ট বানাতে পারি, কিন্তু প্রোগ্রামটা তো স্টার্টই হবে মেন থেকে। এবার আমি কীভাবে অবজেক্ট বানাই? তার জন্য জাভা বললে যে না, তাহলে তো প্রোগ্রাম রানই করবে না, কারণ অবজেক্ট না বানালে মেমোরিতে লোড হবে না। আর অবজেক্ট বানাতে গেলে আমাকে প্রোগ্রাম স্টার্ট করতে হবে, আর স্টার্ট করতে গেলে এই মেন ফাংশনটাকে রান করতে হবে। মেন ফাংশন রান করতে গেলে আবার যদি অবজেক্ট হয়, তাহলে একটা সাইকেলে পড়ে গেল, তাহলে প্রোগ্রামটা রান হবে না। তার জন্য কি হলো, জাভায় একটা ওয়ে আউট দিল। কি বললো? একটা স্ট্যাটিক কিওয়ার্ড দিয়ে দাও। স্ট্যাটিক কিওয়ার্ডে অনেক কিছু ফাংশনালিটি দিল, আমরা এখন সেটা দেখবো না, আমরা পরে দেখবো। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ফাংশনালিটি হচ্ছে যে কোনো একটা ফাংশনকে যদি স্ট্যাটিক করা হয়, সেই ফাংশনটা উইদাউট অবজেক্ট ও ডাইরেক্টলি কল হতে পারে। কোনো অবজেক্ট ছাড়াই স্ট্যাটিক ফাংশনগুলো কিন্তু কল হতে পারে। কারণ কি? স্ট্যাটিক ফাংশনগুলোকে বাই ডিফল্ট মেমোরিতে লোড করা হয় ক্লাসের মধ্যে থাকলেও। আমি একটু আগে যেটা বললাম, ইয়েস, ঠিক আছে, আমি একটু আগে যেটা বললাম যে
মেমোরিতে লোড হয় না, কিন্তু যদি কোনো ফাংশন স্ট্যাটিক হয় তাহলে প্রোগ্রাম রান করলে সেই ফাংশনটা কিন্তু মেমোরিতে লোড হয়ে যায় আর সেটা রানও করে। ঠিক আছে, এবার তাহলে তার জন্য স্ট্যাটিক করতে হলে এই অবধি বোঝা গেল। এইবার জাভার আবার কি আছে, অনেক কিছু পলিসি আছে। কি পলিসি আছে সেটা হচ্ছে ওকে যে কেউ ওকে কিন্তু রান করতে পারবে না। যে কেউ মানে কি, মানে ধরো এই প্রোগ্রামটা, তাহলে এই প্রোগ্রামটাই খালি ওই মানে এই ক্লাসটাই জাস্ট রান হবে, অন্য ক্লাস কোনো ক্লাসের মধ্যে থেকে কল করলে একে রান হবে না। অন্য কোনো ফাংশন রয়েছে, অন্য কোনো প্রোগ্রাম লেখা আছে, সেইখানে একটা কোনো ক্লাস বানিয়েছি, তার মধ্যে থেকে একে রান করা যাবে না। ঠিক আছে, তো এরকম বেশ কিছু রুলস আছে। সেই রুলসগুলো বেসিক্যালি কিছু 3টে কিওয়ার্ড দিয়ে সেটাকে মেনটেন করা হয়। কি কি? পাবলিক, প্রাইভেট আর প্রোটেক্টেড। 3টে আমরা পরে বুঝবো ভালো করে, খালি এইটুকু জানো পাবলিক মানে হচ্ছে যে তাকে সবাই অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, তাকে সবাই অ্যাক্সেস করতে পারে। এবার আমাকে মেন ফাংশনটা রান করতে গেলে তো কম্পিউটার ওকে রান করবে, সিস্টেম ওকে রান করাবে, তাহলে তাকে সিস্টেমকে অ্যাক্সেস দিতে হবে ওকে রান করার। এবার সিস্টেম কি? সিস্টেম হচ্ছে যে কোনো একটা লোক, তাহলে সিস্টেম যাতে ওকে রান করতে পারে সেই জন্য ওকে সবসময় পাবলিক রাখতে হবে। এবার ও আছে কোথায়? ওর ক্লাসটার মধ্যে। এবার যেহেতু ও ক্লাসের মধ্যে আছে, ধরো ক্লাস পাবলিক নেই, তাহলে তো ওটা কেউ রানই করতে পারবে না। ও পাবলিক কিন্তু ওর ক্লাসটা পাবলিক নেই, মানে কিছুই না। তুমি তোমার বাড়ির মধ্যে একটা পাবলিক টয়লেট বানিয়েছো, সেটা কি কেউ অ্যাক্সেস করতে পারবে? কারণ তোমার বাড়িটা তো প্রাইভেট, তো বাড়ির মেন গেটে তো তালা দেওয়া আছে, কিন্তু তোমার বাড়ির মধ্যে ধরে নাও তুমি একটা টয়লেট বানিয়েছো, বলেছে এটা পাবলিক টয়লেট, যে কেউ এসে ইউজ করতে পারে। তা আলটিমেটলি তো জিনিসটা কেউ ইউজ করতে পারবে না, কারণ তোমার বাড়ির ভেতরে কেউ ঢুকতে পারবে না। ঠিক আছে, তাহলে কি করতে হবে? আগে বাড়িটাকেও তাহলে পাবলিক করতে হবে। ঠিক আছে, ধরে নাও তুমি পেট্রোল পাম্পে করলে এটা, তাহলে কি পেট্রোল পাম্পটাও পাবলিক, তার মধ্যে তুমি টয়লেট করে বানিয়েছো সেটাও পাবলিক। ঠিক আছে, তবেই ও অ্যাক্সেস করতে পারবে। সেই জন্য এই ক্লাসের মধ্যে আছে ক্লাসটাকেও পাবলিক করতে হবে আর মেন ফাংশনটাকেও পাবলিক করতে হবে। এবার তার মধ্যে তাহলে এই গেল হচ্ছে আমার স্ট্রাকচার। এর মধ্যে যখনই তোমাকে কিছু প্রিন্ট করতে হবে তখনই তোমার, যেমন আমরা সিতে করেছিলাম না প্রিন্টএফ, পাইথন যারা করেছে তারা করেছে শুধু প্রিন্ট, এখানে করতে হবে system.out.println। ঠিক আছে, আচ্ছা println ছাড়াও অন্য উপায় আছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো, আজকে আমরা জাস্ট স্ট্রাকচার দেখছি। system.out.println এর মধ্যে আমরা যা লিখবো সেটা পাশই তোমার স্ক্রিনে প্রিন্ট হয়ে যাবে। এই হচ্ছে আমাদের জাভা মেন ফাংশন, একটা ডিফল্ট একটা স্ট্রাকচার প্রোগ্রাম। ঠিক আছে, তো কারোর কোথাও কিছু প্রবলেম থাকলে বলো। কোন প্রবলেম আছে? স্যার আপনি যে হ্যাঁ স্যার বলছিলাম যে আপনি যে মেন ফাংশনের পাশে স্ট্রিংটা লিখেছেন, অ্যাকচুয়ালি ওয়েলকাম টু প্লে বিজ যেটা লিখেছেন ওটা স্ট্রিং বলে তো লিখেছেন? হ্যাঁ, না ওটা স্ট্রিং বলে আমি ওপরে স্ট্রিং লিখিনি, ওটা জাস্ট এটা পরে বোঝাবো। এই জায়গাটা জাস্ট জেনারেল ইনপুট নেওয়ার জন্য, এখানে তুমি এরকম লিখতে পারো, ইন্ট এরকম লিখতে পারো। আচ্ছা স্যার, ঠিক আছে, এরকম লেখা যায়, কিন্তু আমরা এখন এটা করবো না, আমরা আপাতত এরকমই লিখবো স্ট্রিং args। ঠিক আছে, এটা ছাড়া আর কি কি করা যায়, কেন করা যায়, সেগুলোর উপর ডিটেলস আমাদের ক্লাস করে। স্যার এটা কি আপনার সি এর যখন আমরা আর্গুমেন্ট পাস করতাম ফাংশন তো এরকম কিছু? এক্স্যাক্টলি 100% সেম। আচ্ছা, আর কারো কিছু প্রবলেম থাকলে বলতে পারো। প্রিন্ট এলএন যেটা লিখেছেন এটা শুধু প্রিন্টও লেখা যায়, প্রিন্ট এলএন যেটা লিখেছেন শুধু প্রিন্টও লেখা যায়, শুধু প্রিন্টও লেখা যায়। প্রিন্ট এলএন মানে হচ্ছে প্রিন্ট অ্যান্ড লাইন নেক্সট, মানে হচ্ছে নিউ লাইনের জন্য নিউ লাইন। এক্স্যাক্টলি, তুমি প্রিন্ট হওয়ার পরে তোমার কার্সারটা পরের লাইনে চলে আসবে। আমি যদি এলএনটা না দিই তাহলে আমি যদি ধরো না এরকম করি, কিছুই না, আমি ধরো দুটো লাইন প্রিন্ট করবো, একই প্রিন্টারটা। ঠিক আছে, তাহলে আমি যদি এটা কম্পাইল করি, আগে কি আমার রান করা আছে, চলো রান করি একবার এখান থেকে। দুটো লাইনে দেখাবে। হ্যাঁ, এটাকে যদি আমি রান করি, প্রথমটা আমার আগের বারের আউটপুট, এবার দেখো পাশে পর পর নিচে নিচে দুটো লাইন হবে, কারণ প্রিন্ট এলএন দিয়েছি, তাহলে প্রিন্ট করার পর নেক্সট লাইন এলো, আবার তার প্রিন্টার নেক্সট লাইন হলো, আবার ওর কিন্তু কার্সার নিচের লাইনে চলে এসছে। দেখো আমার কার্সারটা যদি তোমরা দেখতে পাচ্ছ তখন নিচের লাইনে আছে। ঠিক আছে,
আর আমি এটাকে ক্লিয়ার করছি, করে আমি এটাকে এলএনটাকে সরিয়ে দিচ্ছি, এটাকে সরিয়ে দিলাম, কম্পাইল করলাম। এবার যদি আমি এটাকে রান করি, দেখো দেখো আমার পাশাপাশি লেখা হয়েছে ওয়েলকাম টু প্লেবিজ, ওয়েলকাম টু প্লেবিজ। আর নিচের লাইনে কিন্তু আমার কার্সার নেই। আগে কি ছিল, আমার কার্সারটা নিচের লাইনে ছিল, এখন দেখো আমার কার্সারটা কিন্তু এখানে রয়েছে। বোঝা গেছে প্রিন্ট এলএন আর প্রিন্ট দুটোর মধ্যে ডিফারেন্স? হ্যাঁ ওকে, আর কারো কিছু প্রবলেম আছে? নেই। ওকে, ঠিক আছে, তাহলে আজকে তোমাদের ক্লাসটা এখানে রাখছি। আর তোমাদের শিডিউলগুলো তো বলেই দিয়েছিলাম ক্লাসের, আমি তো গ্রুপে একবার দিয়ে দেবো তোমাদের ক্লাসের শিডিউলগুলো, ঠিক আছে? দিয়ে আমরা স্যার নেক্সট ডে আবার মন্ডে হবে তো? সম্ভবত তোমাদের মন্ডে বোধহয় দিয়েছিলাম না, কবে দিলাম তারপর আমি লিখেছিলাম। একটা মানডে আর ওয়েডনেসডে 8টা থেকে। হ্যাঁ, তোমাদের হচ্ছে মন্ডে ওয়েডনেসডে 8টা থেকে, তাহলে মন্ডে আছে নেক্সট কথা বলতে, ঠিক আছে? ঠিক আছে, চলো আজকে তাহলে রাখছি, আবার মন্ডে দেখা হবে তোমাদের সাথে। চলো, গুড নাইট এভরিওয়ান। ওকে স্যার, গুড নাইট। বেশ, ঠিক আছে।